আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি বাংলা সংবাদে। শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনাম। ভারত যা চাইবে তাই পাবে, আমি মোদির অনেক বড় ভক্ত, ডোনাল্ড ট্রাম্প। নিজেদের ইউরেনিয়াম হস্তান্তরে রাজি হয়েছে ইরান। ককরোচ জনতা পার্টির রাজনৈতিক লক্ষ্য কি বলছে তারা? নবম পে স্কেল, বেসিকের হাফ বেতনে কোনো গ্রেডে কত বাড়ছে? যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ঘোষণাপত্রের ২৫০তম বার্ষিকী উদযাপন উপলক্ষে দিল্লিতে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে সরাসরি ফোনে যুক্ত হয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভূয়সী প্রশংসা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মোদিকে নিজের ঘনিষ্ঠ বন্ধু ও বড় ভক্ত হিসেবে অভিহিত করে ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ভারত যুক্তরাষ্ট্রের ওপর পূর্ণ আস্থা রাখতে পারে এবং দেশটি যা চাইবে তাই পাবে। রোববার ২৪ মে দিল্লিতে আয়োজিত ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গর। অনুষ্ঠানের বিশাল পর্দায় ফোন কলে সরাসরি কথা বলার সময় ট্রাম্প বলেন, আমি প্রধানমন্ত্রীকে ভালোবাসি। মোদি অসাধারণ, তিনি আমার বন্ধু। ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যকার বর্তমান সম্পর্ককে ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে বেশি ঘনিষ্ঠ বলে দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি ভারতের উদ্দেশ্যে বলেন, ভারত আমাদের ওপর শতভাগ ভরসা রাখতে পারে। ভারতের যদি কোনো সহায়তার প্রয়োজন হয় তবে তারা ভালো করেই জানে কোথায় ফোন করতে হবে। ভারত যা চাইবে তাই পাবে। অনুষ্ঠানে নিজের দেশের অর্থনীতি ও শেয়ার বাজারের সাফল্যের কথা উল্লেখ করে ট্রাম্প মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে যুক্তরাষ্ট্রের ইতিহাসের সেরা পররাষ্ট্রমন্ত্রী হিসেবে অভিহিত করেন। এছাড়া ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ভবিষ্যতে হোয়াইট হাউস সফরের আমন্ত্রণ জানানো হয়েছে বলেও জানা গেছে। এদিকে ভারত সফররত মার্কো রুবিও জানিয়েছেন, দুই দেশ একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য চুক্তির খুব কাছাকাছি পৌঁছেছে। তার মতে এই চুক্তি উভয় দেশের জন্যই দীর্ঘমেয়াদী সুবিধা বয়ে আনবে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠককালে তিনি প্রতিরক্ষা সহযোগিতা, জ্বালানি নিরাপত্তা, গুরুত্বপূর্ণ খনিজ ও বাণিজ্য বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন। ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম স্থানান্তর করার একটি প্রস্তাবে নীতিগতভাবে সম্মতি জানিয়েছে তেহরান। রোববার ২৪ মে মার্কিন প্রশাসনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেছেন। যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা চলমান এই আলোচনা নিয়ে বেশ ইতিবাচক মনোভাব প্রকাশ করলেও চূড়ান্ত চুক্তি সম্পন্ন হতে আরও কয়েকদিন সময় লাগতে পারে বলে জানানো হয়েছে। হোয়াইট হাউজের সূত্র জানায়, এই সম্ভাব্য চুক্তির আওতায় ইরান যেমন তাদের উচ্চসমৃদ্ধ ইউরেনিয়াম হস্তান্তর করতে পারে, তেমনি বিনিময়ে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের ওপর থেকে বন্দর অবরোধ তুলে নিতে পারে। এর ফলে দীর্ঘ অচলাবস্থার পর কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী আবার উন্মুক্ত করে দেবে ইরান। মার্কিন গণমাধ্যম সিবিএস জানিয়েছে, পারমাণবিক সমৃদ্ধকরণ কমানোর বিনিময়ে ইরানকে বেশ কিছু নিষেধাজ্ঞা থেকে রেহাই দেওয়ার ব্যাপারেও আলোচনা চলছে। তবে আলোচনার এই অগ্রগতি সত্ত্বেও চুক্তিটি এখনও পুরোপুরি নিশ্চিত নয় বলে জানিয়েছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি সংশ্লিষ্ট আধাসামরিক সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সি। তেহরানের দাবি, যুক্তরাষ্ট্র এখনও ইরানের ফ্রিজ বা অবরুদ্ধ করে রাখা সম্পদ ছাড় দেওয়ার বিষয়টি সহ চুক্তির বেশ কিছু গুরুত্বপূর্ণ ধারা আটকে রেখেছে। তাসনিম নিউজ এক বিবৃতিতে জানায়, জনগণের অধিকার আদায়ে ইরান তার রেড লাইন বা চূড়ান্ত সীমার প্রশ্নে কোনো আপস করবে না। এদিকে রোববার সকালে রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছিল, ইরান পারমাণবিক বিষয়ে কোনো পদক্ষেপ বা ইউরেনিয়াম হস্তান্তরের বিষয়টি অস্বীকার করেছে। তবে বিকেলের দিকে হোয়াইট হাউজের কর্মকর্তারা জানান, দলিলের মূল নীতিগুলোর ওপর উভয় পক্ষের একটি ব্যাপক প্রতিশ্রুতি তৈরি হয়েছে। ইসলামাবাদ ঘোষণা নামে অভিহিত এই সমঝোতা স্মারকে প্রাথমিকভাবে ৬০ দিনের একটি যুদ্ধবিরতি বাড়ানোর কথা বলা হয়েছে, যা পরবর্তীতে আলোচনার মাধ্যমে আরও দীর্ঘায়িত হতে পারে। অবশ্য চুক্তি চূড়ান্ত করার ক্ষেত্রে তাড়াহুড়ো করতে রাজি নন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে দেওয়া এক বার্তায় ট্রাম্প বলেন, আলোচনা অত্যন্ত সুশৃঙ্খল ও গঠনমূলকভাবে এগিয়ে চলছে। আমি আমার প্রতিনিধিদের বলেছি চুক্তি করার জন্য কোনো তাড়াহুড়ো না করতে, কারণ সময় এখন আমাদের পক্ষে। যতক্ষণ না একটি চুক্তি সম্পন্ন, প্রত্যয়িত এবং স্বাক্ষরিত হচ্ছে, ততক্ষণ ইরানের ওপর অবরোধ পূর্ণ শক্তিতে জারি থাকবে। মার্কিন প্রশাসনের ধারণা, ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির চূড়ান্ত অনুমোদনের জন্য এই চুক্তিটি সম্পন্ন হতে আরও বেশ কিছুদিন সময় লাগবে। ইরানের সুপ্রিম ন্যাশনাল কাউন্সিল প্রস্তাবটি অনুমোদন করলে তা চূড়ান্ত স্বাক্ষরের জন্য সর্বোচ্চ নেতার কাছে পাঠানো হবে। ব্যঙ্গাত্মক এক কণ্ঠস্বর হিসেবে জন্ম হয়েছিল ককরোচ জনতা পার্টির সিজেপি। অনলাইন ভিত্তিক এই প্ল্যাটফর্মটি ভারতে রীতিমতো আলোড়ন তুলেছে। এবার নিজেদের রাজনৈতিক লক্ষ্যের কথা জানাল সিজেপি।
গতকাল রোববার সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে এক পোস্টে নিজেদের লক্ষ্যের কথা জানায় সিজেপি। পোস্টের শিরোনাম ককরোচ বা তেলাপোকারা সবে যাত্রা শুরু করেছে। তাদের লক্ষ্য ভারত সরকারকে জবাবদিহির আওতায় আনা এবং তরুণদের কণ্ঠস্বরকে জোরালো করতে তরুণদের নেতৃত্বে একটি স্বাধীন আন্দোলন গড়ে তোলা। পোস্টে আরও বলা হয়, চরম প্রতিকূল অবস্থায়ও শেষ পর্যন্ত তেলাপোকা টিকে থাকতে পারে, অন্ধকার ফাঁকফোকরে দিব্যি বেঁচে থাকে এবং তাদের শেষ করার সব প্রচেষ্টাকেই তারা পেরিয়ে যায়। এ দেশে তরুণদের অনেকটা এমনই মনে হয়, অবহেলিত, অবমূল্যায়িত ও উপেক্ষিত, কিন্তু তবু কখনো তারা জীবনের আশা ছাড়েন না। আমাদের মূল বিশ্বাস খুবই সরল, শিক্ষা, কর্মসংস্থান, পরিবেশগত সমস্যা এবং প্রাতিষ্ঠানিক স্বচ্ছতার ক্ষেত্রে তরুণ প্রজন্ম আরও ভালো কিছু প্রাপ্য। 15 মে এক মামলার শুনানিতে ভারতের প্রধান বিচারপতি সূর্যকান্ত পরজীবী ও তেলাপোকা ককরোচ শব্দটি ব্যবহার করেন। তিনি একজন আইনজীবীকে ভর্ৎসনা করতে গিয়ে বলেন, কিছু তরুণ তেলাপোকার মতো। তারা কোনো কাজ পায় না, পেশায় কোনো জায়গা পায় না। তাদের কেউ মিডিয়া হয়, কেউ সোশ্যাল মিডিয়া বা আরটিআই কর্মী হয়ে সবাইকে আক্রমণ শুরু করে। এই মন্তব্যের প্রতিবাদে পরের দিনই ককরোচ জনতা পার্টি গঠন করেন যুক্তরাষ্ট্রপ্রবাসী ভারতীয় শিক্ষার্থী অভিজিৎ দীপকে। অবশ্য প্রধান বিচারপতি পরে স্পষ্ট করেন, তার মন্তব্য ভুলভাবে প্রচার করা হয়েছে। তিনি মূলত ভুয়া ও জাল ডিগ্রি নিয়ে আইন পেশায় আসা ব্যক্তিদের উদ্দেশ্যে ওই কথা বলেছিলেন। ককরোচ জনতা পার্টি গঠনের পরপরই কয়েক দিনের মধ্যে অনলাইনে এর অনুসারীর সংখ্যা কোটি ছাড়িয়ে যায়। বর্তমানে ইনস্টাগ্রামে সিজেপির অনুসারীর সংখ্যা 2,28,00,000-এর বেশি। দলে দলে তরুণেরা যেমন সিজেপির অনুসারী হয়েছে, তেমনটি এটিকে ঘিরে একটি বড় প্রশ্ন উঠেছিল, এরপর কি? এটি কি অনলাইনে হাজারো মিম পেজের মতো আরেকটি পেজ হয়েই থাকবে, নাকি রাজনৈতিকভাবে বাস্তব কোনো শক্তিতে পরিণত হবে? সেই প্রশ্নের উত্তর এসেছে ককরোচ জনতা পার্টির সামাজিক যোগাযোগ মাধ্যম পেজ থেকেই। পোস্টে সিজেপি বলেছে, এই আন্দোলনের নজিরবিহীন উত্থান একটি বিষয় স্পষ্ট করেছে, সেটি হল ভারতের তরুণেরা তাদের কণ্ঠস্বর তুলে ধরার সুযোগের অপেক্ষায় ছিল। পোস্টটিতে তাদের এক্স হ্যান্ডেল সরিয়ে দেওয়া, সব সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাকাউন্ট হ্যাকের অবিরাম চেষ্টা এবং তাদের বিরুদ্ধে কুৎসা রটনা নিয়ে সরকারের সমালোচনা করা হয়েছে। এসব ঘটনাকে তারা দুর্ভাগ্যজনক, তবে পুরোপুরি অপ্রত্যাশিত নয় বলে উল্লেখ করেছেন। ভবিষ্যতে এই আন্দোলন কোনো পথে এগোবে সে সম্পর্কে ওই পোস্টে বলা হয়েছে, আমরা স্পষ্ট করে বলতে চাই, তরুণদের উদ্বেগ ও দাবি তুলে ধরা এবং সরকারকে জবাবদিহির আওতায় আনাকে কেন্দ্র করে আমরা তরুণদের নেতৃত্বাধীন একটি স্বাধীন আন্দোলন গড়ে তুলতে চাই। সিজেপির নামে হোয়াটসঅ্যাপে একটি লিঙ্ক পাঠিয়ে অনলাইনে প্রতারণা শুরু হয়েছে বলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্টে সতর্কবার্তা জারি করেছে পাঞ্জাব পুলিশ। আমাদের মূল্যবোধ ভারতের সংবিধানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এই দেশ গড়ার পেছনে থাকা নেতা গান্ধী, আম্বেদকর, নেহরু, শহীদ ভগৎ সিং ও নেতাজি সুভাষচন্দ্র বসুর আদর্শ থেকে অনুপ্রাণিত হয়ে আমরা ধর্মনিরপেক্ষতা, গণতন্ত্র ও সামাজিক ন্যায়বিচারে বিশ্বাস করি। আমাদের মূল বিশ্বাস খুবই সরল, শিক্ষা, কর্মসংস্থান, পরিবেশগত সমস্যা এবং প্রাতিষ্ঠানিক স্বচ্ছতার ক্ষেত্রে তরুণ প্রজন্ম আরও ভালো কিছু প্রাপ্য। ভারতে ককরোচ জনতা পার্টির জনপ্রিয়তা দ্রুত বাড়লেও সবাই কিন্তু এটিকে পছন্দ করছেন না। এমন একজন রাজা চৌধুরী নামের এক ব্যক্তি। গতকাল রোববার তিনি সিজেপির বিরুদ্ধে সিবিআই তদন্তের দাবি জানিয়ে সুপ্রিম কোর্টে একটি আবেদন করেছেন। তার যুক্তি, প্রধান বিচারপতি সূর্যকান্তের আদালতে দেওয়া মৌখিক মন্তব্য বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছে। তাৎক্ষণিকভাবে রাজা চৌধুরী পরিচয় নিয়ে বিস্তারিত জানা যায়নি। সিজেপির নামে হোয়াটসঅ্যাপে একটি লিঙ্ক পাঠিয়ে অনলাইনে প্রতারণা শুরু হয়েছে বলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্টে সতর্কবার্তা জারি করেছে পাঞ্জাব পুলিশ। এক্সে পোস্ট করা একটি ভিডিওতে লুধিয়ানা পুলিশের এক কর্মকর্তা সতর্ক করে বলেন, এটি নিছক মজার বিষয় নয়। ওই ভিডিও সতর্কবার্তায় আরও বলা হয়, আপনি এই লিঙ্কে ক্লিক করলে সঙ্গে সঙ্গে আপনার ফোন হ্যাক হয়ে যাবে এবং আপনার সব ব্যাংকিং তথ্য প্রতারকদের কাছে চলে যাবে। অভিজিতের বাড়ি ঘিরে রেখেছে পুলিশ। সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ যুক্তরাষ্ট্রের বোস্টন ইউনিভার্সিটিতে পাবলিক রিলেশনস বিষয়ে স্নাতকোত্তর করছেন। 30 বছর বয়সী এই তরুণ পুনে থেকে সাংবাদিকতায় স্নাতক করেছেন। তার মা, বাবা ভারতের মহারাষ্ট্রে বসবাস করেন। ছত্রপতি সম্ভাজিনগরে তাদের বাসভবনের বাইরে সার্বক্ষণিক পুলিশ মোতায়েন রয়েছে। উপ-পুলিশ কমিশনার, ডিসিপি পঙ্কজ অতুলকর বার্তা সংস্থা পিটিআইকে বলেন, সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে। পঙ্কজ আরও বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে বর্তমানে সিজেপি বিষয়টি ট্রেন্ডিং থাকায় সেখানে যাতে ভিড় না জমে তা নিশ্চিত করার জন্যই এই ব্যবস্থা নেওয়া হয়েছে। কোনো আনুষ্ঠানিক হুমকির অভিযোগ এখনও পাওয়া যায়নি। তবে যুক্তরাষ্ট্র থেকে দীপকে পরিস্থিতিকে আরও গুরুতর বলে দাবি করেছেন। তিনি বলেন, আমি নিজে ও ভারতে থাকা আমার পরিবারকে নিয়মিত হুমকি দেওয়া হচ্ছে।
আমি একটি ভিডিও পেয়েছি যেখানে এক ব্যক্তি বলছে তারা আমার বাড়ির বাইরে পৌঁছে গেছে। অভিজিতের বাবা ভগবান একটি মারাঠি নিউজ চ্যানেলকে বলেন, আমি 2 রাত ধরে ঘুমাতে পারিনি। আমি চিন্তিত, কারণ অভিজিৎ এখন পরিচিত হয়ে গেছে, আর এমন ব্যক্তিদেরই সাধারণত গ্রেপ্তার করা হয়। মা আনিতা বলেন, আমরা শুধু চাই সে নিরাপদে বাড়ি ফিরে আসুক। আমি এ বিষয়ে তাকে সমর্থন করব না। দীপকে জানিয়েছেন তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে, এক্স অ্যাকাউন্টটি ভারতে ব্লক করা হয়েছে এবং সিজেপির ওয়েবসাইটও হয় বন্ধ করে দেওয়া হয়েছে অথবা প্রবেশ সীমিত করা হয়েছে। বর্তমানে এই দলটির ইনস্টাগ্রামে একটি ব্যাকআপ অ্যাকাউন্ট রয়েছে। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বহুল প্রতীক্ষিত নবম জাতীয় বেতন কাঠামো পে স্কেল অবশেষে বাস্তবায়নের পথে। আগামী 1 জুলাই থেকেই এটি বাস্তবায়ন হওয়ার সম্ভাবনা রয়েছে। আসন্ন বাজেটে এ খাতে প্রায় 35,000 কোটি টাকা বরাদ্দের পরিকল্পনা প্রায় চূড়ান্ত। প্রস্তাব অনুযায়ী সরকারি চাকরিজীবীদের মূল বেতনের বেসিক ওপর গড়ে 50% পর্যন্ত বৃদ্ধি হতে পারে। একই সঙ্গে 11তম থেকে 20তম গ্রেড পর্যন্ত কর্মীদের জন্য শতভাগ বেতন বৃদ্ধির সম্ভাবনাও আলোচনায় রয়েছে। ফলে বিভিন্ন গ্রেডে কত টাকা পর্যন্ত বেতন বাড়তে পারে তা নিয়ে চাকরিজীবীদের মধ্যে বাড়ছে আগ্রহ। নবম পে স্কেল নিয়ে গঠিত পে কমিশনের সুপারিশ অনুযায়ী বর্তমানে 1 মো গ্রেডের মূল বেতন 78,000 টাকা। এটি 50% বৃদ্ধি হলে বেতন দাঁড়াবে 1,17,000 টাকা। 2 গ্রেডের 66,000 থেকে 76,490 টাকা বেড়ে হবে 99,000 থেকে 1,14,735 টাকা। 3 গ্রেডের 56,500 থেকে 74,400 টাকা বেড়ে হবে 84,750 থেকে 1,11,600 টাকা। 4 গ্রেডের বেতন 50,000 থেকে 71,200 টাকা থেকে বেড়ে হবে 75,000 থেকে 1,06,800 টাকা। 5 গ্রেডের 43,000 থেকে 69,850 টাকা বেড়ে দাঁড়াবে 64,500 থেকে 1,04,775 টাকা। 6 গ্রেডের 35,500 থেকে 67,010 টাকা বৃদ্ধি পেয়ে হবে 53,250 থেকে 1,05,15 টাকা। 7 গ্রেডের 29,000 থেকে 63,410 টাকা বেড়ে হবে 43,500 থেকে 95,115 টাকা। 8 গ্রেডের 23,000 থেকে 55,470 টাকা বৃদ্ধি পেয়ে দাঁড়াবে 34,500 থেকে 83,205 টাকা। 9 গ্রেডের 22,000 থেকে 53,060 টাকা বেড়ে হবে 33,000 থেকে 79,590 টাকা। 10 গ্রেডের 16,000 থেকে 38,640 টাকা বেড়ে দাঁড়াবে 24,000 থেকে 57,960 টাকা। 11তম থেকে 20তম গ্রেডে বর্তমান মূল বেতনের ওপর 50% বৃদ্ধি করা হলে 11তম গ্রেডের বেতন 12,500 থেকে 30,230 টাকা থেকে বেড়ে হবে 18,750 থেকে 45,345 টাকা। 12তম গ্রেডের 11,300 থেকে 27,300 টাকা বেড়ে দাঁড়াবে 16,950 থেকে 40,950 টাকা। 13তম গ্রেডের 11,000 থেকে 26,590 টাকা বৃদ্ধি পেয়ে হবে 16,500 থেকে 39,885 টাকা। 14তম গ্রেডের 10,200 থেকে 24,680 টাকা বেড়ে হবে 15,300 থেকে 37,020 টাকা। 15তম গ্রেডের 9,700 থেকে 23,490 টাকা বৃদ্ধি পেয়ে দাঁড়াবে 14,550 থেকে 35,235 টাকা। 16তম গ্রেডের 9,300 থেকে 22,490 টাকা বেড়ে হবে 13,950 থেকে 33,735 টাকা। 17তম গ্রেডের 9,000 থেকে 21,800 টাকা বৃদ্ধি পেয়ে হবে 13,500 থেকে 32,700 টাকা। 18তম গ্রেডের 8,800 থেকে 21,310 টাকা বেড়ে দাঁড়াবে 13,200 থেকে 31,965 টাকা। এছাড়া 19তম গ্রেডের 8,500 থেকে 20,570 টাকা বৃদ্ধি পেয়ে হবে 12,750 থেকে 30,855 টাকা। 20তম গ্রেডের 8,250 থেকে 20,010 টাকা বেড়ে দাঁড়াবে 12,375 থেকে 30,015 টাকা। এদিকে 11 থেকে 20তম গ্রেডে কর্মরত সরকারি চাকরিজীবীদের মূল বেতন শতভাগ পর্যন্ত বাড়ানো হতে পারে বলে প্রশাসনে জোর আলোচনা চলছে। এই গ্রেডে বেসিক শতভাগ বৃদ্ধি পেলে 11তম গ্রেডের 12,500 থেকে 30,230 টাকা বেড়ে হবে 25,000 থেকে 60,460 টাকা। 12তম গ্রেডের 11,300 থেকে 27,300 টাকা বেড়ে হবে 22,600 থেকে 54,600 টাকা। 13তম গ্রেডের 11,000 থেকে 26,590 টাকা বৃদ্ধি পেয়ে হবে 22,000 থেকে 53,180 টাকা। 14তম গ্রেডের 10,200 থেকে 24,680 টাকা বেড়ে দাঁড়াবে 20,400 থেকে 49,360 টাকা।
15তম গ্রেডের ৯,৭০০ থেকে 23,490 টাকা বৃদ্ধি পেয়ে হবে 19,400 থেকে 46,980 টাকা। 16তম গ্রেডের 9,300 থেকে 22,490 টাকা বেড়ে হবে 18,600 থেকে 44,980 টাকা। 17তম গ্রেডের 9,000 থেকে 21,800 টাকা বৃদ্ধি পেয়ে দাঁড়াবে 18,000 থেকে 43,600 টাকা। 18তম গ্রেডের 8,800 থেকে 21,310 টাকা বেড়ে হবে 17,600 থেকে 42,620 টাকা। এছাড়া 19তম গ্রেডের 8,500 থেকে 20,570 টাকা দ্বিগুণ হয়ে হবে 17,000 থেকে 41,140 টাকা। 20তম গ্রেডের 8,250 থেকে 20,010 টাকা বৃদ্ধি পেয়ে হবে 16,500 থেকে 40,020 টাকা।